শিক্ষা মানেই শুধু পুঁজিগত শিক্ষা আসল নয়। শিক্ষা হচ্ছে ন্যায়, নীতি ও আদর্শ এর পথে চলাকেই শিক্ষা বলে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পর্যায় সারণীর পার্ট 10 নিয়ে আলোচনা করব। আর এখানে আমাদের মূলগত বিষয় যেটা রয়েছে যে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। ওকে, যে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততাটা কি? এর আগের ক্লাসগুলোতে আমরা আধুনিক পর্যায় সারণী, ওকে, এই যে আধুনিক পর্যায় সারণী এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সেখানে খুব ভালোভাবে জেনেছি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই যে মৌলগুলো রয়েছে তাদের যেসব ধর্মগুলো রয়েছে ধর্মগুলো পুনরায় পরিবর্তন হতে থাকে। ওকে, এই আধুনিক পর্যায় সারণী এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এই দুই সারণীতেই এমন ঘটনাটি লক্ষ্য করা যায়। তো এই ঘটনাটাকেই আমরা বলে থাকি কি পর্যায়বৃত্ততা। তো আমরা প্রথমত হেডিং করব যে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। আর এখন যেটা আমি তোমাদের বললাম এই কথাগুলোই খুব অল্প ভাষার মধ্য দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে হেডিং দেওয়া যাক মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। একে ইংলিশে বলা হয়ে থাকে পিরিয়ডিসিটি অফ দ্য প্রপার্টিস অফ এলিমেন্টস। ওকে, তো এখানে অল্প ভাষার মধ্য দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব যে এই পর্যায়বৃত্ততাটা কি। যে আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী বা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এক মৌল থেকে অন্য মৌলে, এক মৌল থেকে অন্য মৌলে ধর্মের পরিবর্তন ঘটে, ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে, নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়, পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা লিখতে পারি যে মৌলগুলি ধর্মের পরিবর্তন, মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যানুক্রমিক হয়ে থাকে, একটু ইন্টারনেট কানেকশানের জন্য সমস্যাটা হয়েছিল, একটুক্ষণ ক্লাসটা অফ হয়ে গিয়েছিল, তো কোথায় বন্ধ হয়েছে ঠিক বুঝতে পারছি না। তো আমরা এর আগের ক্লাসে একটা ক্লাসে তোমাদের বোঝানো হয়েছিল যে এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে একটা তোমাদের উদাহরণ দেওয়া হয়েছিল যে সারে গামা পা, এক মিনিট, সা রে গা মা পা দা নি সা। ওকে, এখানে দেখো, লক্ষ্য করো,
সা রে গা মা পা দা নি সা। দেখো এই যে সা, ঠিক একটা সংখ্যার পর 1 2 3 4 5 6 7, ঠিক 6টি সংখ্যার পর 7 নম্বর সংখ্যাতে এই সা শব্দটা আবারও পুনরায় ঘুরে এসেছে। তো এই কথাটি এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে ধর্মগুলোর পুনরাবৃত্তি হয়ে থাকে, মানে তাদের যে ধর্মগুলো রয়েছে সেটা পুনরায় আবার আসে। তো এই পর্যায়টাকেই বলবো কি, বা এই পর্যায়ক্রমিক পরিবর্তনকেই আমরা বলে থাকি পর্যায়বৃত্তি। ওকে, এবারে আমাদের যেসব পর্যায় সারণীগুলো পড়েছিলাম সেখানে আমরা খুব ভালোভাবে জেনেছি যে পর্যায় ও শ্রেণী এগুলো কি হয়। তো ওই পর্যায় ও শ্রেণী বরাবর মৌলগুলোর ধর্মের পরিবর্তন লক্ষ্য করা যায়। এবারে কীরকম ধর্মের পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে লিখে নেই যে পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর বিভিন্ন মৌলের ধর্মের পর্যায়বৃত্তির কিছু উদাহরণগুলো কি কি রয়েছে। 1 নম্বর, যে পারমাণবিক ব্যাসার্ধ, এটা একটা উদাহরণ যে পারমাণবিক ব্যাসার্ধ শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে পরিবর্তন হয়ে থাকে। নেক্সট, পরবর্তীতে রয়েছে যে আয়নাইজেশন শক্তি। তো আয়নাইজেশন শক্তি কি এবং এটা কিভাবে পরিবর্তন হয় আমরা একটু পরে আলোচনা করব, আজকে হোক বা আগামীকাল। নেক্সট, 3 নম্বরে যে তড়িৎ ঋণাত্মকতা বা একে আমরা বলে থাকি নেগেটিভিটি। নেক্সট, পরবর্তীতে 4 নম্বর রয়েছে যে বিজারণ ধর্ম। তো এই 4টে পয়েন্ট আমরা খুব সুন্দরভাবে ধীরে ধীরে আলোচনা করব। তো আমরা শুরু করব প্রথমত যে পারমাণবিক ব্যাসার্ধ। নেক্সট, তাহলে পয়েন্ট দেওয়া যাক। যে পারমাণবিক ব্যাসার্ধ, একটু কালারটা চেঞ্জ করে নিই। 1 নম্বর, পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, একে ইংরেজিতে বলা হয়ে থাকে অ্যাটমিক রেডি। ওকে, আচ্ছা, এই পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে তোমাদের একটু বলে দিই। আমরা এটা হচ্ছে একটি পরমাণু ধরলাম, এর মধ্যে ছোট্ট একটা নিউক্লিয়াস অবস্থান করেছে। নিউক্লিয়াসের পর অনেকগুলো কক্ষপথ রয়েছে, কে কক্ষপথ, এল কক্ষপথ, ওকে, তারপরে এই ধরো এম কক্ষপথ। তো এই পরমাণু নিউক্লিয়াস থেকে এই শেষ কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকেই আমরা বলে থাকি কি পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তো এই পরমাণুটা
খুব ছোট্ট একটা পরমাণু, এমন একটা ছোট্ট পরমাণু যাকে আমরা পুনরায় বিভাজন করতে পারবো না, মানে একে ভেঙে দু টুকরো করতে পারবো না। এটা সেই জিনিস যেটা আমরা পরমাণু নামে জানি। এবারে ওই অতটা ছোট্ট পরমাণুকে আমরা কিভাবে তার ব্যাস এবং ব্যাসার্ধ নির্ণয় করব। তো সাধারণত কোনো সরাসরি যন্ত্র নেই যে আমরা তার ব্যাস এবং ব্যাসার্ধ নির্ণয় করব। তো বিভিন্ন প্রকার পরীক্ষা রয়েছে, যেগুলো সমযোজী পরীক্ষা, যেমন আমরা নেক্সট পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। সেই সব পরীক্ষার সাহায্যে এই ব্যাসার্ধগুলো পরিমাপ করা হয়ে থাকে। ওকে, তো এখন এই মুহূর্তে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে একটু লিখে নেওয়ার চেষ্টা করব। যে কোনো বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্তম ইলেকট্রনীয় কক্ষের দূরত্বকে বোঝায়, বা দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। ওকে, তো এখানে একটু ছোট্ট করে লিখে নেব যে পরীক্ষার সাহায্যে প্রত্যক্ষভাবে কোনো বিচ্ছিন্ন পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব নয়। ওকে, বরং অন্যান্য পরীক্ষার ফলাফল থেকে পরীক্ষার ফলাফল পরীক্ষা বলতে যেমন কি লিখতে পারি যে সমযোজী, এটা একটা পরীক্ষা। তো এটা কি নেক্সট পরবর্তী আমরা চ্যাপ্টার যখন আলোচনা করব সেখানে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। ওকে, তো অন্যান্য পরীক্ষার ফলাফল থেকে পরমাণুর বা পারমাণবিক ব্যাসার্ধ মান নির্ণয় করা হয়ে থাকে। পারমাণবিক ব্যাসার্ধের মান নির্ণয় করা হয়। ওকে, তো এই পারমাণবিক ব্যাসার্ধ শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর পরিবর্তন হয়ে থাকে। তো কিভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে একটু বলবো। তো প্রথমত পর্যায় বরাবর একটু দেখে নিই। পর্যায় বরাবর মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা যেহেতু এখানে ছক তুলে ধরেছি। আচ্ছা, এখানে যা লিখেছি এটাকে ক্লিয়ার, আচ্ছা থাক, পরে না হয় ক্লিয়ার করে দেবো। আচ্ছা, যেহেতু আমরা পর্যায় নিয়ে আলোচনা করছি, ধরো এই হচ্ছে আমাদের পর্যায়। ওকে, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আচ্ছা এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এদিকে হচ্ছে দ্বিতীয় পর্যায়, এই যে আমাদের প্রথম পর্যায়। এখন প্রত্যেকটা পর্যায়ে দেখো, এটা হচ্ছে বাম দিক। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে বাম দিক এবং এটা হচ্ছে কি ডান দিক। যখন আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি, পরমাণুর ক্রমাঙ্ক ধীরে ধীরে বাড়ছে। দেখো এখানে সোডিয়াম রয়েছে, এর পরমাণু ক্রমাঙ্ক 11, তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম 12,
তারপরে অ্যালুমিনিয়াম 13। যত ধীরে ধীরে বাম থেকে ডানের দিকে যাচ্ছি, ধীরে ধীরে প্রত্যেকটা পর্যায়ে মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাচ্ছে। ওকে, কিন্তু বেড়ে গেলে কি হবে, এদের পর্যায়ে মানে এই মৌলগুলোর কক্ষ কিন্তু সমান থাকে। এই দেখো সোডিয়ামের কক্ষ হচ্ছে 3টে কক্ষ, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। ম্যাগনেসিয়াম এর হচ্ছেও 3টে কক্ষ। ওকে, ঠিক পরবর্তীতে অ্যালুমিনিয়াম রয়েছে, এরও 3টে কক্ষ। প্রত্যেকটা মৌলের 3টে করে কক্ষ রয়েছে। ওকে, তো এই কক্ষগুলোর বহিস্থ কক্ষ, যেমন ধরো এই যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে, বা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস রয়েছে, এদেরকে যদি আমি ছক আকারে স্থাপন করার চেষ্টা করি, আচ্ছা এটা হচ্ছে আমি এখানেই করে দিই। ধরো এদেরকে যদি ছক আকারে স্থাপন করা যায়, এই হচ্ছে আমাদের সোডিয়াম। এর ইলেকট্রন বিন্যাস করলে প্রথম যে কক্ষটি রয়েছে তাতে কয়টা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন। ওকে, নেক্সট পরবর্তী যে কক্ষটা রয়েছে তাতে কয়টা ইলেকট্রন থাকবে? পরবর্তী কক্ষে 8টি থাকবে। 2 4 3 4 5 6 7 8, 8টি কক্ষ। তারপরে নেক্সট পরবর্তী যে কক্ষপথটি রয়েছে তাতে একটা ইলেকট্রন থাকবে। সোডিয়াম হচ্ছে 11 হয়ে থাকে, তাহলে প্রথম কক্ষে 2, তারপরের কক্ষে 8, তারপরের কক্ষে 1। এই দেখো আমাদের 11 কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে সোডিয়াম ধরলাম। ওকে, নেক্সট পরবর্তীতে যদি আমি অ্যালুমিনিয়াম ধরি, অ্যালুমিনিয়াম এল, অ্যালুমিনিয়াম ধরলাম। এখানে প্রথম কক্ষ যেটা রয়েছে, এই হচ্ছে আমাদের প্রথম কক্ষ ধরলাম। প্রথম কক্ষে হচ্ছে 2টো ইলেকট্রন রয়েছে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের কত হয়ে থাকে? যে 13। তাহলে কিভাবে বিভাজন হবে? 2 হবে, দ্বিতীয় কক্ষে 8, 10টি হয়ে গেল, তারপরে হচ্ছে 3টি। ওকে, তাহলে প্রথম কক্ষে হচ্ছে 2টি ইলেকট্রন, তারপরে নেক্সট পরবর্তী কক্ষে 8টি ইলেকট্রন, যে 1 2 3 4 5 6 7 8, 8টি। নেক্সট পরবর্তী যে কক্ষটি রয়েছে তাতে হচ্ছে 3টি ইলেকট্রন রয়েছে, 1 2 এবং হচ্ছে 3টি ইলেকট্রন। এবারে দেখো আমাদের যে পর্যায়টা ধরেছিলাম, যে সোডিয়াম ছিল, তারপরে ম্যাগনেসিয়াম ছিল, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর রয়েছে সিলিকন, তারপর রয়েছে ফসফরাস, এরকমই আছে, কোনো অসুবিধা নেই। তো এদের প্রত্যেকেরই 3টে করেই কক্ষ রয়েছে। যেমন এই সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম 2টো উদাহরণ দিয়েছি, এখানেও 3টি কক্ষ, এখানেও দেখো 3টি কক্ষ। কিন্তু এদের মধ্যে পরিবর্তনটা কি? এদের শেষ কক্ষে 1টি ইলেকট্রন আছে, এর শেষ কক্ষে 3টি ইলেকট্রন আছে। এই সোডিয়ামের শেষ কক্ষে 1টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষে 3টি ইলেকট্রন, সিলিকনের শেষ কক্ষে 4টি, তারপরে ফসফরাসের হচ্ছে 5টি। এরকমই ধীরে ধীরে একটা একটা করে বাড়ছে। যত বাড়ছে এদের শেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা যত বাড়ছে, এদের আকর্ষণের পরিমাণ তত বাড়ছে। ধরো এই যে সোডিয়াম নেওয়া হয়েছে, এর শেষ কক্ষে 1টা ইলেকট্রন আছে, এই 1টা ইলেকট্রন কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, মানে একজন কেন্দ্রর দিকে আকর্ষিত হচ্ছে। ওকে, তারপরে নেক্সট দেখো এই অ্যালুমিনিয়ামে 3জন আকর্ষণ করছে, তাহলে 3জনের শক্তি বেশি একজনের থেকে। তাহলে এই অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রনকে আকর্ষণ করার ফলে এই আকারটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। ওকে, যত শেষ কক্ষে ইলেকট্রন বেশি হচ্ছে তত তার আকার ছোট হচ্ছে। ওকে, কারণ কেন? কারণ এই যে কেন্দ্র রয়েছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কি করে? শেষ কক্ষের ইলেকট্রনকে আকর্ষণ করবে, যার ফলে যত ধীরে ধীরে এটা আমরা এগোতে থাকব, যত এই দিক থেকে এগিয়ে যাব, তত এর মানে আকার ছোট হতে থাকবে। আর আকার যত ছোট হবে তো এখানে
ব্যাসার্ধ তত ছোট হবে। ব্যাসার্ধ কি হবে? ছোট হবে। তাহলে এটুকু আশা করছি বুঝতে পারলে। তো এটাই আমি এখানে লিখে নেওয়ার চেষ্টা করব, যে কোনো পর্যায়ের, কালারটা চেঞ্জ করে নিই, কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে। পরমাণুর ক্রমাঙ্ক বাড়ে কীরকমই? এই যে ধরো বাম থেকে ডান দিকে গেছে, সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের কি হবে? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, আচ্ছা 12, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 15, ঠিক এরকম ধীরে ধীরে বাড়তে থাকছে। তো তাই এখানে করা হয়েছে যে পরমাণুর ক্রমাঙ্ক বাড়ে, কিন্তু কিন্তু কক্ষের সংখ্যা সমান। কক্ষের সংখ্যা সমান, যেটা তোমাদের আগেই বলে দিয়েছি। বহিস্থ কক্ষে, বহিস্থ কক্ষে মানে একেবারে শেষ কক্ষে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়ে। নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়ে, ফলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমে। পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমে। তাহলে এদের ক্রমটা কেমন হবে? এক্সাম্পল হিসাবে, যেমন তোমাদের এখানে উদাহরণটা দেওয়া হয়েছিল, তাহলে সব থেকে বেশি কার? সোডিয়ামের, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ঠিক এরকমই হতে থাকবে। তাহলে ওই উদাহরণটাই আমি এখানে দিই, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। এটা হচ্ছে কোন পর্যায় ধরলাম? এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের একটা উদাহরণ দেওয়া হলো। দেখো ধীরে ধীরে যেহেতু এই সোডিয়াম বড় হচ্ছে, মানে এদিকে গেলে ছোট হচ্ছে, এদিকে পুনরায় এলে বড় হচ্ছে, তাহলে সোডিয়াম বড়, এদিকে হচ্ছে লিথিয়াম বড়, এদিকে হাইড্রোজেন বড়, তারপর 4 নম্বর পর্যায়ের মধ্যে পটাশিয়াম বড়। ওকে, তো আমরা এখানে লিখতে পারি 1 নম্বর শ্রেণী মৌলের আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি এবং সবথেকে ছোটকে 17 নম্বর। এবারে 17 কেন? তুমি তো বলতে পারো 18 হওয়ার কথা ছিল। এবারে 18 নয় কেন সেটা তোমাদের বলে দিচ্ছি। কারণ আমরা যখন পারমাণবিক ব্যাসার্ধটা নিয়ে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম এগুলো কেবলমাত্রই সমযোজী পরীক্ষার সাহায্যে এই পারমাণবিক ব্যাসার্ধ হয়ে থাকে। তো এমন কোনো যন্ত্র নেই সরাসরি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার নির্ণয় করা সম্ভব। তো যেহেতু এই সমযোজীর দ্বারা পরমাণুর বা পারমাণবিক আকার নির্ণয় করা হয়, এই কারণেই এই 18 নম্বর শ্রেণীতে যেসব মৌলগুলো রয়েছে এদের ক্ষেত্রে ওই সমযোজী বন্ধন লক্ষ্য করা যায় না। কারণটা কেন? মানে লক্ষ্য করা যায় না কেন? কারণ এরা হচ্ছে কি এক পরমাণু বলে, এক পরমাণু থাকার জন্য এদের সমযোজী বন্ধন হয় না। আর সমযোজী বন্ধন না হওয়ার জন্য এদের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার পরিমাপ করা সম্ভব নয়। ওকে, তো এই কথাটাই আমি এখানে লিখে নেওয়ার চেষ্টা করব।
তো এখানে একটু ছোট্ট করে লিখে নিই যে 1 নম্বর গ্রুপের বা শ্রেণীর লিখতে পারি মৌলের আকার সব থেকে কি বড় না ছোট? সব থেকে বড়। এবং 17 নম্বর গ্রুপের মৌলের আকার সব থেকে ছোট। ওকে, 18 নম্বর এখানে আবার লিখতে হবে যে 18 নম্বর গ্রুপের মৌলগুলি এক পরমাণুক, তাই এদের সমযোজী ব্যাসার্ধ বা সমযোজী বন্ধন দেখা যায় না, তাই বা এ কারণে এদের পরমাণুর আকার বা ব্যাসার্ধ পরিমাপ হয় না। আচ্ছা, এটা ক্লিয়ার করে নেক্সট পেজে করে দিই। এদের পরমাণুর আকার বা ব্যাসার্ধ পরিমাপ সম্ভব নয়। ওকে, এটা হচ্ছে আমাদের পর্যায় বরাবর আলোচনা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে যে শ্রেণী বরাবর। শ্রেণীতে কি? শ্রেণী বরাবর যেমন একটা উদাহরণ দেওয়া যাক, আমরা সেই ছকেই যাই। এই যে ধরো আমাদের ছক, এখানে শ্রেণী বরাবর আমরা প্রথম শ্রেণীটাকেই ধরি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিএস এবং এফআর রয়েছে। ওকে, এই যে মৌলগুলো রয়েছে প্রত্যেকের পর্যায় ধীরে ধীরে বেশি হচ্ছে, মানে বাড়ছে। কীরকমই দেখো, হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর পর্যায়, অর্থাৎ এর হচ্ছে একটি কক্ষপথ। নেক্সট পরবর্তীতে হচ্ছে Li, এর হচ্ছে 2টি কক্ষপথ, 2য় নম্বর পর্যায়। তারপরে সোডিয়াম 3টি কক্ষ, 3 নম্বর পর্যায়। এদের ধীরে ধীরে পর্যায় বৃদ্ধি হওয়ার কারণে এদের আকারগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ধরো হাইড্রোজেন, এর কক্ষপথ কয়টি? একটি কক্ষপথ। তারপরে নেক্সট হচ্ছে Li, এর কয়টি কক্ষপথ? 2টি কক্ষপথ। নেক্সট পরবর্তী রয়েছে Na, সোডিয়াম, এর হচ্ছে 3টি কক্ষপথ রয়েছে। এই হচ্ছে দেখো 3টি কক্ষপথ। নেক্সট পরবর্তীতে রয়েছে K, এর 4টি কক্ষপথ, 2, 3, 4। তো এখানেই ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন থেকে পটাশিয়াম এর দিকে আসছে এবং ধীরে ধীরে এর কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এবং এর কি পরমাণু ক্রমাঙ্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোজেনের ক্রমাঙ্ক হচ্ছে 1 এবং Li এর ক্রমাঙ্ক হচ্ছে 3, Na এর ক্রমাঙ্ক হচ্ছে 11 এবং K এর হচ্ছে 19। এরপরে রয়েছে Rb, এর হয়ে যাবে 37। এরপরে নেক্সট রয়েছে Cs, এর ক্রমাঙ্ক হয়ে যাবে 55।
ওকে, তো এরকম ধীরে ধীরে এর ক্রমাঙ্কগুলো বৃদ্ধি পাচ্ছে এবং কক্ষপথের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তো এটাই এখানে লিখে নেব। শ্রেণী বরাবর উপর থেকে নিচে উপর থেকে নিচে পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পায় এবং কক্ষের সংখ্যাও বৃদ্ধি পায়। তাই পরমাণুর ব্যাসার্ধ ও আকার ক্রমশ বাড়ে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা লিখতে পারি এইচ, এর থেকে বড় এলআই, এর থেকে বড় এনএ, এর থেকে বড় কে, এর থেকে হচ্ছে আরবি, এর থেকে বড় হচ্ছে সিএস। যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছি তেমন আমরা এখানে করলাম। এবার এই যে আমরা ক্লাসটা করলাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো আজকে আমরা ক্লাসটাকে এখানে সমাপ্ত করব। এরপর আমরা আগামীকাল নেক্সট পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব। পরবর্তী স্টেপটা কি, এই যে আমরা আজকে পারমাণবিক ব্যাসার্ধটা কমপ্লিট করে নিয়েছি, নেক্সট আগামীকাল আয়নাইজেশন শক্তি নিয়ে আমরা শুরু করব। ওকে, তো ঠিক সুন্দর করে এভাবেই ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করব এবং এদের মধ্যে কি ব্যাপারটা বা কি ঘটনাটা ঘটছে সেটা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। ওকে, তো এখানে তোমরা তাহলে কি বুঝলে যে পর্যায় সারণীতে যখন বাম দিক থেকে ক্লিয়ার করে দিই, বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া হয় তখন এর কি হয়, পর্যায় মানে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে এবং যখন এই শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে আসা হয় তখন এর ক্রমাঙ্ক কি হয়, মানে ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার এটাও বৃদ্ধি পায়। ওকে, এটুকু এখানে জানতে পারলে এবারে মৌলগুলোকে কিভাবে মনে রাখতে হয় তার টপিকগুলো আমরা ট্রিক এর সাহায্যে আগামীকাল বলছি, গত ক্লাসগুলোতে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। ওকে, তো সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, সেগুলো থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে, কোনো সমস্যা হবে না। আর যেগুলো করাচ্ছি এগুলো থেকে কেমন প্রশ্ন আসে এগুলো নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আমরা আগামীকাল আয়নাইজেশন শক্তি নিয়ে আলোচনা করব।